বাংলাদেশের ক্ষমতার পালাবদলের প্রভাব পড়েছে ঢাকা দিল্লির সম্পর্কেও। 6 মাস পেরিয়ে গেলেও সেই সম্পর্কের উন্নতি হয়নি এখনো। এবার দুই দেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আশ্বস্ত থাকুন, আপনাদের প্রধানমন্ত্রী মার্চ মাসেই ফিরছেন। আমি আমার জায়গা থেকে নড়িনি, তিনি মার্চ মাসেই ফিরবেন এবং টাইম আর ডেটটা কিন্তু আমি আপনাদের বলতে পারবো না, তবে ফিরছেন এটা নিশ্চিত। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ওয়াকারুজ্জামান ফিরেছেন, সে খবর আপনারা সবাই পেয়ে গেছেন। নির্ধারিত সময়ের অন্তত 6-7 ঘন্টা আগেই তিনি ফিরে এসেছেন এবং ঢাকা বিমানবন্দরে না নেবে তিনি গোপনীয়তার সঙ্গে তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন। সেনা প্রহরিত যে বিমানবন্দর, এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা হচ্ছে তাকে হটানোর জন্য একটা চক্রান্ত করা হয়েছিল। সেই খবরটা তিনি আগে ভাগেই পেয়ে গেছিলেন এবং তারও তো এখানে কিছু লোক রয়েছে, সেই লোক মারফত তিনি পেয়ে গেছিলেন খবরটা এবং তড়িঘড়ি সফরসূচি কাটছাট করে তিনি ওখান থেকে রওনা দেন এবং কিছুটা আপনার ঘুরপথে, কিছুটা ঠিক পথে তিনি মানে অনেকটা চেঞ্জ করে করে এসছেন, রুটকে ডাইভার্ট করে করে এসছেন। ওনার সঙ্গে আরো 2 জন ছিলেন, তাদের নামটামগুলো আমি প্রকাশ করব না। 2 জন ছিলেন। এইগুলোই জোগাড় করতে গিয়ে, ডিটেলসটা জোগাড় করতে গিয়ে আমার সময়টা লেগে গেছে। কারণ একটা ভুল খবর দেওয়ার থেকে খবর না করা অনেক ভালো, আমি সেটাতে বিশ্বাস করি। আজকে ভেবেছিলাম যে আমি কোনো খবরই করব না যতক্ষণ না এই খবরটা পাই। আমি বলেছিলাম সেনাপ্রধান তো এই সময় যাচ্ছেন, ঠিক আছে, সেটা তো খবরটা প্রকাশিত হলো, কিন্তু এই সময় কেন যাচ্ছেন খবরটা কিন্তু লুকিয়ে আছে সেইখানে। যাই হোক, সেখানে তার কিছু কাজকর্ম প্রকাশ্যে আছে, কিছু কাজকর্ম গোপনীয়তার মধ্যে আছে। আমি সেই গোপনীয়তার মধ্যে আমি যাব না, কারণ কিছু কিছু খবর গোপন থাকা ভালো, কিন্তু খবরটা ভেতরে জানাটা প্রয়োজন। কারণ পরবর্তী খবরটা কি হবে তার সেটা নির্ভর করে আমি এখন যে খবরটা পাচ্ছি তার উপরে। এখন পরবর্তী খবরটা কি হবে? পরবর্তী খবরটা যেটা হবে সেটা হচ্ছে সেনাপ্রধান ইন অ্যাকশন মুড। এইবারে এই যে হিজবুত এই যে মাঠে আজকে নেমেছিল না, ওই মগড়া মসজিদের ওইখানে, ওখান থেকে সব খিলাফত শাসন প্রতিষ্ঠায় সমস্ত আজকে জড়ো হয়েছিল কয়েক হাজার লোক। এইবার ঠ্যাঙানি দেখবেন। 25 তারিখে উনি যে সতর্ক বাণী দিয়েছিলেন দেশবাসীর প্রতি, বিশেষ করে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ওপরে, মানে একটা বার্তা, তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে অনেক হয়েছে ভাই, এবার সামলে যাও, সমস্ত ধৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছো, একটা লেভেল অবধি মানুষ সহ্য করে, তারপরে কিন্তু আর সহ্য করে না, জল এখন
নাকের ওপরে উঠে গিয়েছে। যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম, জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে। তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল, সেই বার্তা পৌঁছানোর পরই তিনি অত্যন্ত ক্ষেপে যান। মানে তার কাজকর্ম সম্পর্কে প্রশ্ন উঠে গেছিল যে তিনি কি করতে চাইছেন, দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন নাকি দেশটাকে বাঁচাতে চাইছেন। যদি ধ্বংসের পথে নিয়ে যান তাহলে পরে তার একরকম ব্যবস্থা, আর যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে তাকে উদ্যোগী হতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে। তারপরই 25 তারিখে ওই ভাষণটা উনি দিলেন একেবারে জাতির উদ্দেশ্যে, বিশেষ করে যে সমস্ত বদমাইশগুলো এই সমস্ত বদমাইশি করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে। কারণ ঢাকা শহর পুরো বাংলাদেশটা এখন মানে ত্রস্ত হয়ে রয়েছে এদের অত্যাচারে। এই যে মব জাস্টিস, যেখানে পাচ্ছে লুট হচ্ছে, যেখানে পাচ্ছে মাথা কেটে ফেলে দিচ্ছে, মানে কোনো সাধারণ মানুষ কল্পনা করতে পারে না। শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়ে দেহটাকে ফেলে রেখে দিয়ে যাচ্ছে। আজকেও একটা পাওয়া গেছে, আমার কাছে সে ভিডিও রয়েছে, আমি সেটা ভিডিও আপলোড করতে পারবো না, সুতরাং আমি ও ভিডিও বলে লাভ নেই। তা আপনাদের বলা না বলার সমান, কারণ আপনারা আমার থেকে অনেক বেশি আপনারা জানেন এবং আপনারা দেখছেন, আপনারা ফিল করছেন। আমি তো বাইরে বসে খবর করছি, আমি আপনাদের মতো কিন্তু ফিল করতে পারবো না। যে ত্রাস, যে মানে ভয় যে ঘিরে রয়েছে, সর্বদা একটা আশঙ্কার মধ্যে রয়েছেন, এইবার আর সেই আশঙ্কাটা আপনাদের থাকবে না। এবার আমি আপনাদের কথা দিচ্ছি যে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্য পাতি পাওয়ার এবং কি কি হতে পারে, কবে কি হবে, তার পরিষ্কার একটা ব্লুপ্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে। একদম কোথা দিয়ে কি হবে না হবে, কে কোথা দিয়ে ঢুকবে, কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে, কি হবে না হবে, সব ব্লুপ্রিন্ট ওনার সামনে রেডি করা আছে। আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে, সেগুলো কিন্তু সাবধান হয়ে যান। কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিতভাবে অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম। কারণ শেখ হাসিনা ফিরলে, প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন, তখন কিন্তু এই ব্লুপ্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও, জেনে রাখুন, আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লুপ্রিন্টের অংশের একটা অংশ তিনিও। ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে, তারা এই চেষ্টাটা আর করবেন না। যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন। তার থেকে আপনাদের সন্তানাদি রয়েছে, পরিবার রয়েছে, আপনাদের কেরিয়ার রয়েছে, আপনারা দেশের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। এই হিজবুত ফিজবুত কিন্তু এই পৃথিবীতে থাকবে না, এরা কেউ থাকবে না। সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন? 71-এর বিরোধিতা করে কোনো লাভ নেই, কারণ মানুষের চেতনার মধ্যে 71 ঢুকে গেছে, করে লাভ নেই। আর আপনারা যে 71-এর অস্বীকার করার এটা বলছেন না, করার চেষ্টা করছেন, পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না, কেউ করছে না। এবং সে মেসেজটাও কিন্তু পরিষ্কার ওয়াকারুজ্জামানকে চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার পাশে নেই। যারা রয়েছে আপনাকে সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা। তো আপনার সামনে এই পথ খোলা রয়েছে, আপনি এইভাবে এগোন, এইভাবে এগোলে পরে এই পথে আপনি সোজা গিয়ে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন। দেশটা একটা জায়গায় পৌঁছাবে, স্থিতিশীলতা আসবে। ফলে তিনি একটা ব্লুপ্রিন্ট নিয়ে এসছেন, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী
আজকে থেকে কাজটা শুরু হবে। এই আপনারা যারা এই সমস্ত দুঃশাসন ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে, একেবারে মানে ত্রাস মাতিয়ে রেখে দিয়েছেন, এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে। আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন তিনি কিন্তু এই সময় এমনি এমনি যাচ্ছেন না, এর পেছনে কোনো কারণ রয়েছে। এবং আমি বলেওছিলাম, সবাই যখন বলছিল উনি পালিয়ে গেছেন, অমুক গেছেন, তমুক গেছেন, আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না, উনি ফিরে আসবেন, যথা সময়ে উনি ফিরে আসবেন। ফিরে এসছেন, একটু আগে ফিরে এসছেন এবং একটা মেসেজ নিয়ে এসছেন, এবং কোথা দিয়ে কি হবে না হবে ওনার কাছে জল ছবির মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড, এবং আগামী 10-15 দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে। বাংলাদেশের পরিস্থিতি আগামী 10-15 দিনের মধ্যে পুরো পাল্টে যাবে, এবং বুঝতে পারবেন এই ফারাক মাজাহারের শীর্ষ বিশ্ব যারা রয়েছেন তারা কিন্তু বুঝে যাবেন বাংলাদেশ আর তাদের থাকার জায়গা নেই। এখনই আমি তাদের বলে দিচ্ছি, তারা বুঝে যাবেন ফারাক মাজারের শীর্ষ যারা, বাংলাদেশ তাদের আর থাকার জায়গা নেই, তাদের জন্য অন্যত্র বাসস্থান তাদের খুঁজতে হবে। আর যদি বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে কাটাতে হবে। আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাদের, শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নেবেন। আর ভিডিওটা খুব একটা দেরি করব না, আমি খুব লম্বাও করব না, কারণ রাত হয়ে গিয়েছে। আপনারাও সমস্ত রমজানের মধ্যে আছেন, নানান রকম অনুষ্ঠানের মধ্যে আছেন, ফলে বেশি সময় নিয়ে আপনাদের এইটা নিয়ে বেশি ঘাটাঘাটি করে আমি কিছু করব না, লাভ নেই তাতে। আমার যেটুকু মেসেজ আপনাদের দেওয়া ছিল, মেসেজটা ক্লিয়ার অ্যান্ড সাউন্ড, সেটা হচ্ছে 10-15 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে, এবং ওয়াকারুজ্জামান একটা ভিন্ন চেহারায় তাকে দেখতে পাবেন। যে চেহারাটা আপনারা একদিন দেখে এসেছিলেন সেই চেহারার বদলে এবার একটা ভিন্ন চেহারা। আগামী নির্বাচন নিয়ে একটা জরিপে চমৎকার কিছু ফাইন্ডিংস সামনে এসেছে। সেখানে জামাত ইসলামীর অবস্থান নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি জামাত ইসলামী যথেষ্ট ভালো করেছে সেই জরিপে, যদিও ওই জরিপের অনেক লিমিটেশনস আছে, আমরা সেটা বলবো। তবে আমি প্রথমে যেটা বলতে চাই যে আগামী নির্বাচনে জামাত ইসলামী 31.6% ভোট পেতে পারে বলে জরিপে উঠে এসেছে, বিএনপি 41.7%। তো সেখানে 10% গ্যাপ বিটুইন বিএনপি এন্ড জামাত। এই জরিপ এটাকে যদি আমরা মোটামুটি গ্রহণযোগ্য ধরে নিই তাহলে এটা যথেষ্ট ভালো, বাস্তবসম্মত। আর বিএনপির তো জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে দিন দিন, আর জামাতেরটা বৃদ্ধি পাচ্ছে। তো এই 10% গ্যাপ পূরণ হওয়া কঠিন কিছু না। আর জামাত যদি জোট করতে পারে তাহলে এই বিএনপির 41% সারপাস করে ক্ষমতায় আসা জামাত ইসলামীর পক্ষে সম্ভব। 10% গ্যাপ পূরণ করা চরমোনাই, হেফাজত বা অন্যদের সাথে মিলে সম্ভব। আর বিএনপির 41%কে 42% করা সম্ভব না, কারণ বিএনপি কার সাথে জোট করবে? যেমন এই নাগরিক ঐক্য কিংবা ব্যারিস্টার আন্দার রহমান পার্থ, তারা কি 1% ভোটে যোগান দিতে পারবে? নেভার। অতএব জামাতের কিন্তু এই জরিপ ধরে নিলেও জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে। তবে এই জরিপ যারা করেছে তারা বিএনপি পন্থী একটা সংগঠন, সেখানে তারা একটু আর্টিফিশিয়ালি নিরপেক্ষতা দেখাতে চায় বা চেয়েছে, এবং এই জরিপের মেথোডোলজি নিয়ে নানান প্রশ্ন রয়েছে, এবং বাস্তবতা এটাই যে যার জরিপে সে এগিয়ে। যদিও অনলাইন জরিপগুলোতে বরাবরই জামাত ইসলামী এগিয়ে থাকে, কারণ জামাতের লোকজন অনলাইনে সক্রিয়। তবে এই জরিপটা মাঠ পর্যায়ে গ্রামগঞ্জে করা হয়েছে। তবে এই জরিপ নিয়ে এই নাগরিক পার্টির তীব্র আপত্তি রয়েছে
যদিও নাগরিক পার্টি ফরমেশনের আগের জরিপ, এটা ফলাফলটা এখন সামনে এসেছে। তবে নাগরিক পার্টির প্রকৃত চিত্র মূল্যায়ন করার সময় কিংবা সুযোগ এখানে আসেনি। তো বিএনপি জামাতেরটা এসেছে। এখন কার্যত দেশটা কিন্তু ওই দ্বিদলীয় একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আছে। একসময় ছিল আওয়ামী লীগ না হয় বিএনপি, এখন হচ্ছে বিএনপি না হয় জামাত। অন্যান্য দলগুলো হয় বিএনপির সাথে নয় জামাতের সাথে। এই জরিপগুলোতে আমরা এটাই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে থাকবে। মাঠ পর্যায়ে চালানো এক জনমত জরিপে এমন আভাসই পাওয়া গেছে। জরিপে সর্বোচ্চ 41.7% ভোট পেয়েছে বিএনপি, আর বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত ইসলামী বাংলাদেশ ভোট পাবে 31.6%। এটা বাস্তবতা এর কাছাকাছি হতে পারে, যদিও ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস বাস্তবতার কাছাকাছি হতে পারে বলে আমি মনে করি। আর বিএনপির জরিপে বিএনপি সবসময় এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক। তবে আমি এটাও বলতে চাই যে সুষ্ঠু নির্বাচন হলে প্রয়োজনীয় সংস্কারের পর ক্ষমতা আসার মতো সংখ্যাগরিষ্ঠতা বিএনপি থাকবে না। বিএনপি বরং সেকেন্ড পজিশনে চলে যাবে, ফার্স্ট থেকে যাচ্ছে, এখনই গিয়েছে না, অ্যাটলিস্ট চলমান তাদের সেকেন্ড হওয়ার ধাপ। জরিপের ফলাফল প্রকাশ করে জরিপকারী সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা এবং প্রকল্প ব্যবস্থাপনা। এই সংস্থাটি চলতি বছরের 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত জনগণের নির্বাচনী ভাবনা শীর্ষক জরিপটি চালায়। তার মানে এই সময়টার মধ্যে কিন্তু নাগরিক পার্টি বা সিটিজেন পার্টির সম্পর্কে কোনো কনক্লুশনে আসার সময় না। জরিপে ভোটারদের অনুভূতি, প্রত্যাশা এবং পছন্দ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সংস্থাটি জানায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় 1/3 34.3% ভোটার কাকে ভোট দেবেন তা জানাতে অস্বীকার করেছেন। অর্থাৎ কাকে, এটা কিন্তু সুইং ভোটার, এই ভোটারটা কিন্তু ফ্যাক্টরস। এই অংশটা 34.3% এরা হেফাজত বা এই টাইপের সংগঠনের মাধ্যমে মোস্টলি প্রভাবিত হবে। অতএব জামাত চরমনের জোট হলে হেফাজত তাদেরকেই সমর্থন করবে, তাহলে ক্ষমতায় আসা কিন্তু সম্ভব। যদিও আমি যতটা সিম্পলিফাই করছি, বাস্তবতা এতটা সহজ নয়, কিন্তু স্বাভাবিক হিসাব দেখাচ্ছে। অর্থাৎ কাকে ভোট দেবেন সেই প্রসঙ্গে মতামত দিয়েছেন 65.7% ভোটার। মতামত দেননি 34.3% ভোটার। তো এই যারা মতামত দেননি 34.3%, এদের একটা অংশ অবশ্যই এনসিপি বা নতুন আরো কোনো দল প্রতিষ্ঠিত হলে সেখানে থাকতে পারে। কাকে ভোট দেবেন এ প্রশ্নে 65.7% ভোটারের কাছ থেকে পাওয়া উত্তরে বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপি পক্ষে 41.7% নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দেখেন, এখন জামাত ইসলামীর পক্ষ থেকে 31.6% ভোট, তাও 65-র মধ্যে 31। এর মানে জামাতের ভোট আরো বাড়তে পারে। এছাড়া আওয়ামী লীগের পক্ষে পড়েছে 13.9% ভোট। ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের নামটা কিন্তু এখন পর্যন্ত এখানে উল্লেখ করা সম্ভব হয়নি জরিপে, কারণ তখন তারা ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি জরিপ চলাকালীন সময়ে। 5.1% এবং অন্যান্য দলের পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছে যখন এই নাগরিক কমিটি ঘোষণা হয়, তখন জরিপ প্রায় শেষের দিকে। দলের পক্ষ থেকে 7.6% ভোট। দেখেন, আওয়ামী লীগের 13% ভোট আছে, এটা আমি বিশ্বাস করি। আওয়ামী লীগকে 13 বা তার চেয়ে বেশি মানুষ ভোট দিবে, বরং ওই যে যারা মতামত প্রকাশ করতে চান না তাদের মধ্যে অনেকে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা কিছুতেই দিব না। ভোট আছে কিন্তু তারপর দেয়া যাবে না, এটাই বাস্তবতা। গণহত্যাকারীরা কখনো নির্বাচনে পার্ট হতে পারে না। আর কিছু জনগণ সমর্থন না করলে তো তারা এভাবে ফেসিস্ট হয়ে উঠতে পারতো না। আর ছাত্রদের ভোট বা চরমনাই বা অন্যান্যদের ভোট এভাবে উঠে আসেনি, আছে চরমনাইয়ের কিছু ভোট আছে ডেফিনেটলি। ওটা জামাতের বাক্সে বা ইসলামপন্থী সবার ভোট একত্রিত হলে এটা জামাত বুস্ট করতে পারে। এদিকে জরিপে বিভাগ ভিত্তিক ফলাফল বিশ্লেষণ ও দেশের 8টি বিভাগের 6টিতেই সম্ভাব্য ভোট পাওয়ার ক্ষেত্রে বিএনপি এগিয়ে, 2টিতে এগিয়ে আছে জামাত।
তো জামাত কোনো কোনো বিভাগে এগিয়ে আছে। ফেডারেল সিস্টেম করা হলে জামাত আঞ্চলিক সরকার গঠন করতে পারবে, এটা কিন্তু এই জরিপ থেকে অ্যাটলিস্ট একটা কনক্লুশনে যাওয়া যায়। কারণ যেসব বিভাগ এগিয়ে আসে ওটা যদি একটা ফেডারেশন হয় তাহলে জামাত জিতবে, তার সরকার গঠন করবে স্থানীয় সরকার। বিভাগ ভিত্তিক জরিপে দেখা যায় বরিশালে 39.63%, চট্টগ্রামে 47.82% এবং ঢাকায় 44.71%, ময়মনসিংহে 44.60%, রাজশাহীতে 42.68% এবং সিলেট বিভাগে 51.2% ভোট পেয়ে এগিয়ে আছে বিএনপি। অন্যদিকে খুলনায় 46.32% এবং রংপুর বিভাগে 44.91% ভোট পেয়ে এগিয়ে আছে জামাত। দেখেন এখানে খুলনার মধ্যে সাতক্ষীরা আছে, এই সাতক্ষীরাটা জামাতের জন্য একটা অ্যাডভান্টেজ। আর যেসব বিভাগে বিএনপি এগিয়ে তার মধ্যে কিছু কিছু জেলা আছে জামাত অ্যাবসলিউটলি এগিয়ে, যেমন চাঁপাইনবাবগঞ্জ বা ইত্যাদি ইত্যাদি রাজশাহীর মধ্যে। সংস্থাটি জানা জরিপের ফলাফল থেকে বোঝা যায় আসন্ন নির্বাচনে বিএনপি এগিয়ে ও জামাত ইসলামী শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। পাশাপাশি নতুন ছাত্র নেতৃত্বাধীন দল এবং অন্যান্য ছোট দলগুলো কিছু ভোটার আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। তাছাড়া যে 34.3% ভোটার কাকে ভোট দেবেন না তা জানাতে অস্বীকার করেছেন, তাদের সিদ্ধান্তেও ভোটের ফলাফল প্রভাব ফেলতে পারে। রাইট, মানে সুইং ভোটারটা খুবই গুরুত্বপূর্ণ। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং নির্বাচনী প্রচারণা গতিপথ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা শেষ মুহূর্তে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তো এইটার একটা ব্যাখ্যা আমি দিতে চাই যে বিএনপির ভোট এভাবে ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, কমবে। বিএনপির 41 ওটা আন্ডার 30-তে নামবে। এছাড়া জরিপে দেখা যায় ছাত্র সমর্থিত নতুন রাজনৈতিক দলের সবচেয়ে বেশি ভোট শেয়ার রয়েছে চট্টগ্রামে 7.35%। ছাত্র সমর্থিত, এটাও যৌক্তিকতা আছে। নতুন রাজনৈতিক দলের ভোটের হার গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলে বেশি। দেখেন এখন পর্যন্ত তারা গ্রাম অঞ্চলে কিন্তু যেতে পারেনি, তো গ্রাম অঞ্চলে যেতে পারলে তাদের ভোট বাড়বে। অন্যদিকে শহর অঞ্চলে 39.7% তুলনায় বিএনপি গ্রাম অঞ্চলে 42.2% ভোট বেশি। একইভাবে শহর অঞ্চলের তুলনায় 30.4%, গ্রাম অঞ্চলে জামাতের ভোটের হার 31.9%। আর যারা বিএনপিকে ভোট দেবেন তাদের মধ্যে জেন জি 18 থেকে 28 বছর ভোটের ভাগ সর্বনিম্ন 35.5% এবং জেন এক্স 45 থেকে 60 ভোটের ভাগ সর্বোচ্চ 47%। যারা জামাত ইসলামী ভোট দেবেন তাদের মধ্যে জেন জি ভোটের ভাগ সর্বোচ্চ 34.2%। তারপর মিলেনিয়াল, দেখেন এখানে তরুণ প্রজন্মের মধ্যেও কিন্তু জামাতের অনেক ভোট আছে, এটা কিন্তু স্পষ্ট। জরিপে দেখা যায় যারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি তাদের মধ্যে 39.3% বলেছেন যে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের প্রার্থীকে জানা প্রয়োজন। 9.7%, হ্যাঁ এটা অনেকেই আছে যে প্রার্থীর উপর নির্ভর করবে যে ভোট দেবে কিনা, তারা দল হিসেবে ভোট দেয় না। তবে যদি পিয়ার সিস্টেম হয় তখন কিন্তু আবার হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাবে। দর্শক, জরিপের তথ্য বিশ্লেষণ করে আরো দেখা যায় ভোট কাকে দেবেন এই সিদ্ধান্তের ক্ষেত্রে 0.7% ভোটার মনে করেন পরিবারের সদস্য দ্বারা প্রভাবিত হন, প্রতিবেশী দ্বারা প্রভাবিত হন 19.88%, সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরের ক্ষেত্রে টেলিভিশন সংবাদ 15.18%, ইউটিউব বা ফেসবুক, টিকটক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার ভিডিও 5.0%। মানে এই যে ইউটিউব ফেসবুকের মাধ্যমে এটা বাস্তবে এর চাইতে বেশি। আর মেইন স্ট্রিম মিডিয়াও মানুষ দেখে এখন সোশ্যাল মিডিয়ায়। জরিপে দেখা যায় গত 3টি সাধারণ নির্বাচনে কোনটিতেই ভোট দেননি 39.4% ভোটার। গত 3টি সাধারণ নির্বাচনে অন্তত একটিতে ভোট দিয়েছেন 39.4% ভোটার। দর্শক, এক কথায় যদি আমরা বলি, আরো নানান বিষয়ে কিছু ফাইন্ডিংস এসেছে যে জরিপে বা সবকিছুতে জামাত ইসলামী সন্তোষজনক অবস্থানে আছে এবং তাদের ভোট বাড়ছে, বিএনপির কমছে। জোটের মেকানিজম করতে পারলে জামাত ইসলামীর পক্ষে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চান, তাদের মতো করে সরকার তৈরি করতে চান, সরকারকে তাদের মতো করে চালাতে চান, সবকিছুই তারা চান। ফলে ভারত কি করছে না করছে সেটা আমরা একটু খেয়াল রাখি, আমাদের এটা রাখা দরকারও আছে। সম্প্রতি ভারত থেকে 3টা খবর আমি দেখলাম যেগুলো নিয়ে একত্র করে একটু কথা বলতে চাই, এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্টভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে
অপমান করার চেষ্টা করেছেন, সত্যিকার অর্থেই চেষ্টা করেছেন। কয়েকদিন আগে আমি বক্তব্যগুলো নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো আছে, ভালো থাকতেই হবে, ভালো থাকা ছাড়া উপায় নেই, খুবই অপটিমিস্টিক ধরনের কথাবার্তা বলেছেন এবং একটু বেশি অপটিমিজম দেখিয়েছেন। আমাদের দেশে অনেকে সেটা ক্ষুব্ধও হয়েছেন। আমি প্রধান উপদেষ্টার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি যে কূটনৈতিক টেনশন ডিএসকালেট করতে হয় মাঝে মাঝে, সারাক্ষণ সব সময় উত্তেজনা বাড়িয়ে চলা কাজের কথা না। কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা যখন ডিএসকালেট করার চেষ্টা করছেন তখন ভারতের দিক থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে যাতে মনে হতেই পারে যে ভারত আসলে এই সরকারের সাথে কোনোভাবেই সম্পর্ক উন্নয়ন চাইছে না, রাদার তারা এই সরকারের সাথে তাদের সম্পর্কের চাপ টানা পড়েন সেটা পরিকল্পিতভাবেই কন্টিনিউ করবে, তাদের যে এজেন্ডা আছে। খেয়াল করি, প্রথমটা হচ্ছে বিবিসি বাংলা একটা দীর্ঘ রিপোর্ট করেছে এবং সেটা হেডলাইন এরকম করেছে, আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত। এখানে জয়সওয়াল বলে যে ভদ্রলোক আছেন, তিনি তাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার মুখপাত্র, সেখানে অনেকগুলো বিষয়ে সরকারের সমালোচনা করেছিলেন। তাতে মনে হয় যে পুরনো কথাগুলো যখন একই ইন্টেন্সিটিতে একইভাবে সমালোচনার বিষয় হিসেবে আনেন তাতে বোঝা যায় যে প্রধান উপদেষ্টার বক্তব্যকে তারা আসলে খুব বেশি কগনিজেন্সে নিচ্ছে না। বিবিসির ইন্টারপ্রিটেশনটাও তাই। ভারত 3-4টা বক্তব্য থেকে কি বলছে শুক্রবার ব্রিফিংয়ে আবারও বলেছেন বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত। তিনি জানান গত বছরের 6 আগস্ট থেকে এ বছরের 16 ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের উপরে সে দেশে যে 2374টি হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র 1254টি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে 98% হামলাই রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে। মানে তাদের দাবি মতে আমরা মাত্র অর্ধেকটা প্রায় হিসাবে নিয়েছি, বাকি বিরাট একটা অংশ নেইনি। তাদের এই যে সংখ্যার কথা বলছে এটা কোত্থেকে তারা পেয়েছে আমরা আসলে জানি না। ভারতের ডিসইনফরমেশনের কথা আমরা খুব ভালোভাবে জানি। তারপর তিনি বলছেন বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও ধর্মীয় পোষাপনা রক্ষার দায়িত্ব সে অন্তর্বর্তীকালীন সরকারের, সে কথা আমরা বারবার বলে এসেছি। এই ধরনের কোনো হামলাকে রাজনৈতিক বলে চিহ্নিত না করে সব হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সব ঘটনাতেই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে, এটাই আমরা প্রত্যাশা করব। ইনফ্যাক্ট এটাই আমরা প্রত্যাশা আসলে করি, আমরাও করি। এটা ভারতকে দেখতে হবে না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই দেশের হিন্দু সম্প্রদায়, এই দেশের এই রাষ্ট্রের নাগরিক, আমাদের ভাই বোন, তারা তাদের অধিকারের পক্ষে আছে এবং তাদের অধিকারের পক্ষে, তাদের অধিকার রক্ষার পক্ষে, তাদের নিরাপত্তা রক্ষার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দাঁড়িয়েছেও। যখন এদেশে কোনো সরকার ছিল না তখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িঘর এবং উপাসনালয়গুলো হামলা থেকে রক্ষা করার জন্য পাহারা দিয়েছেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করেছেন। ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার জন্য যখন ইসকনের এবং চিন্ময় ইস্যুতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছিল আদালত পাড়ায়, তারা করেছিলেন হিন্দু সম্মেলনে ইসকনের লোকজন। ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক সহিংসতার সম্ভাবনা থাকলেও ন্যূনতম কিছু হয়নি। অবিশ্বাস্য সহনশীলতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখিয়েছেন। সুতরাং ওনাদের বলার কিছু নাই। ইনফ্যাক্ট আমরা যে কারণে এটাকে রাজনৈতিক হামলা বলি সেটা হচ্ছে ওরা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছে, তারা হিন্দু হিসাবে আনে, এই ন্যারেটিভ ইজ ইম্পর্টেন্ট। এরপর কারো যদি বিচার না হয়, তার কারো যদি পদক্ষেপ না নেওয়া হয়, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে একটা রাষ্ট্রের প্রতিটা নাগরিক সেই ব্যাপারে থাকতে হবে, তার নিরাপত্তা রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। কিন্তু তাদের দিক থেকে এটা কমিউনাল হামলা, মানে তারা হিন্দু বলেই হামলার শিকার হচ্ছেন, এই ন্যারেটিভটা মিথ্যা ন্যারেটিভটা, ডিসইনফরমেশনটা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। একই সাথে আমরা যোগ করবো এই দেশে হাজার হাজার মানুষকে আহত করেছে, শত শত মানুষকে অন্ধ করেছে, 2000 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। তাদেরকে নিয়ে অবশ্য ভারতের কোনো মাথা ব্যথা নেই, খুব স্বাভাবিক, কারণ হাসিনা তাদের হয়ে এই কাজগুলো করেছেন। যাই হোক,
এবং হিন্দুদের পরিস্থিতি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের নাক গলানোর কোনো দরকার নেই বলে আমাদের উপদেষ্টা যেটা বলেছেন সেটা তারা নাকচ করে দিয়েছেন। তারা নাক গলাবেন, আসলে গলাবেন, কারণ আমি বহুদিন বলেছি ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। সেটা হচ্ছে এই অঞ্চলের বা কোনো একদিন ওরা গ্লোবাল হাব হিন্দুর কাস্টোডিয়ান হিসাবে তাদেরকে সে দাবি করবে। এটা নিয়ে তাদের মারাত্মক ভূ রাজনৈতিক পরিকল্পনা আছে, যেটা ইজ ব্রুইং। 1-2 দশক পর এই ঘটনা হবে। আমি আবার একটু এখানে যোগ করে রাখি, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। পুতিন যেমন দুনিয়ার সব রাসায়ন ভাষাভাষী মানুষের কাস্টোডিয়ান, যেখানে যে দেশে এখন থাকুন না কেন তাদের জন্য তিনি সেই দেশ আক্রমণ পর্যন্ত করে বসতে পারেন, যেটা জর্জিয়াতে করেছেন, যেটা ইউক্রেনে করেছেন এই অজুহাতে, যেটা মলদোভাতে করার সম্ভাবনা আছে। ঠিক একই কাজ ভারত করছে। তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতিতে ভারত উদ্বিগ্ন, সেখানে বলছে, এবং সেখানে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত উগ্রপন্থী লোকজনও যেভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তৃতীয়ত, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত বলে ভারত মন্তব্য করছে। অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণে, তার মানেটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, একদম ক্লিয়ার। নির্বাচনের কথা বলছে এবং অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচনের কথা বলছে, যেগুলো ভারত হাসিনার সময় বলে নাই। আমাদের এগুলো শোনা আছে, জানা আছে খুব ভালোভাবে। এই ধরনের একটি নির্বাচনের মাধ্যমেই ও গণতান্ত্রিক পন্থাতে সেখানে যাবতীয় ইস্যুর মীমাংসা করা দরকার, যেটা এই মুহূর্তে হচ্ছে না। ভারত বলছে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে এইসব করতে হবে। বাহ, ভালোই। সম্প্রতি যে কিছু বৈঠক হচ্ছে সেগুলোকেও খুব একটা গুরুত্ব দেন। গঙ্গা চুক্তি, তারপরে উন্নয়ন বিষয়ক যে দ্বিপাক্ষিক দুটো বৈঠক হয়েছে সেগুলোকে নিয়মিত রুটিন বৈঠক বলা হচ্ছে। মানে আমাদের এটা যে আমাদের সম্পর্কের এক ধরনের সংকট তৈরি হয়েছিল, সেই সংকট থেকে বেরিয়ে আসার কোনো ইঙ্গিত কিনা কেউ কেউ এটাকে এভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছেন। ভারত এটাকে নাকচ করেছে, ক্লিয়ারলি নাকচ করা মানে হচ্ছে এটাকে তারা পাত্তা দেন নাই। সুতরাং এটা একেবারেই এক ধরনের রুটিন। আর প্রকল্প যে বাস্তবায়িত হচ্ছে না সেটাকে তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, মানে সরকারকে সব রকম ভাবে আক্রমণ করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির কারণেই উন্নয়ন প্রকল্প থমকে আছে, মানে হচ্ছে ফালতু কথা হয় না। আমরা ভারতের প্রকল্প নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে কথা বলেছি, আলোচনা করেছি। সম্ভবত লাইন অফ ক্রেডিট ছিল 8 বিলিয়ন বা 9 বিলিয়ন ডলারের, তার মধ্যে $1 বিলিয়ন গত এই শেখ হাসিনা তাদের পেয়ারের শেখ হাসিনার কাছে তারা ছাড় করেছিলেন 1 বিলিয়নের কাছাকাছি বা একটু বেশি, এবং সেগুলো যেগুলো তাদের আসলে করিডোরের জন্য প্রয়োজনীয় প্রকল্প। সো ভারতের প্রকল্প এমনিতেই টাকা নেয়, মানে ও পরশক্তি হওয়ার খোয়াব দেখে, কিন্তু তার মনটা তার আশপাশেও না। এগুলো ঋণ, এগুলো কোনোটা গ্র্যান্ট না, খুবই উচ্চ সুদের ঋণ এবং সাপ্লায়ার্স ক্রেডিট। প্রায় সব জিনিসপত্র ওদের দেশ থেকেই নিয়ে আসতে হয়, সেই ঋণও তারা ছাড় করতে এসব করছে। ভিসা কার্যক্রম খুব স্বাভাবিক হবে না, সেটাও তিনি বলছেন। তিনি ছাত্রছাত্রীরা ভিসার কথা বলছেন, মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে বলছেন, কিন্তু আমাদের যে প্রচুর ভিসা, একসময় মানুষ ঘুরতে যেতেন, মানুষ শপিং এ যেতেন, এগুলো আসলে খুব সহসা হবে, এবং চিকিৎসার জন্য বা স্টুডেন্টদের জন্য খুব সহসা ভিসা হচ্ছে না। ভারত তার নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করা চালিয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে এই, ভারত আসলে এই মেসেজ দিতে চায় যে তোমাদের সাথে সম্পর্ক খুব ভালো হবে না। সম্পর্কের ব্যাপারে কেমন হতে পারে, কাদের সাথে হতে পারে, সেটার একটা ইন্ডিকেশন আছে। আমরা ভারতের সেনাপ্রধান আবার কথা বলেছে সেই জায়গায়। এখানে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে ভারতের উস্কানি, ভারতে বসে শেখ হাসিনার উস্কানি নিয়ে, সেটা নিয়ে এই ব্রিফিং এ কথা হয়নি, উনি এড়িয়ে গেছেন। কিন্তু ভারতের লোকজন এখানে প্রথম আলো, বিবিসি যেটা করেছে, তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দু একজনের সাথে কথা বলেছেন, সেখান থেকে তারা জানিয়েছেন যে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ যেটা ইন্ডিকেট করছে, তারা এগুলো খতিয়ে দেখছেন, খতিয়ে দেখে করবেন টরবেন, মানে তারা এটাকেও পাত্তা দিচ্ছেন, আমরা এভাবে বলবো। দ্বিতীয় যে খবরটার কথা বলবো, একটা খুবই রেটরিক্যাল কথাবার্তা এসছে। বাংলাদেশের সময় সুসম্পর্ক রক্ষা করতে চায় ভারত,
এই ধরনের একটা কথা রাজনাথ সিং বলেছেন। প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রতিবেশী সবার সাথে ভালো চায়, বাংলাদেশের প্রতিবেশী তাদের সাথে ভালো রাখতে চায়, একদম খুবই দায়সারা টাইপের একটা কথা উনি বলেছেন। কিন্তু ভারতের সেনা প্রধানের যে বক্তব্য সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আবারও তিনি বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক বদলাবে না, বদলাবে কি না সেটা তিনি জানিয়েছেন। ওনার বক্তব্যটা এরকম, বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তিনি বলছেন সব সম্পর্ক মোটামুটি ভালো আছে, বলছেন সেনা সম্পর্ক খুবই শক্তিশালী, নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে ভুল বোঝাবুঝি এড়াচ্ছে, তবে সরকার পরিবর্তন হলে এটি প্রভাবিত হতে পারে। এবং বাংলাদেশকে ইনফ্যাক্ট উনি ব্লেম করছেন একটা জায়গায়। বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে এবং তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকলে আমাদের চিন্তা হওয়া উচিত, কারণ সন্ত্রাসবাদের বিষয়টি ওই দেশ থেকেও ঘটানো হতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগ। একদম খুব ক্লিয়ারলি তিনি বাংলাদেশের সাথে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, এটা খুব স্বাভাবিক। পাকিস্তানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক এমনিতেই লাগবে, and India will have to accept that। শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের সাথে শত্রুতার সম্পর্ক করেছেন, সেটা তো হতে পারে না। আমরা প্রত্যেকটা দেশ যার যার সাথে আমার বেনিফিট আছে সেটা আমরা করব, কিন্তু যেটা হয়েছে এখন ভারত যেহেতু বাংলাদেশকে ছেড়ে বাংলাদেশের সাথে সংঘাত তৈরি করে দূরে সরে রাখতে চাইছে, পাকিস্তান তার সম্পর্ক এবং এনগেজমেন্ট, শুধু পাকিস্তান না চায়নাও এনগেজমেন্ট অনেক বাড়াতে চাইছে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য, উনি কিন্তু এখন প্রচুর কথা বলছেন বাংলাদেশ ইস্যুতে। ভারতের এটা একটা কৌশল আমি মনে করি যে রীতির বিরুদ্ধে গিয়ে, রীতির বাইরে গিয়ে সেনাপ্রধানকে দিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ানো, মানে গুরুত্ব দেয়া। তারা বাংলাদেশে পাকিস্তানের ISI এর গোয়েন্দারা আছে, ভারতের চিকেন নেকের কাছে গেছে, সেনাপ্রধান এই ধরনের, ভারতের সেনাপ্রধান এই ধরনের কথা বলেছেন, এবং একই সাথে নির্বাচিত সরকারের সাথে ভালো সম্পর্ক হবে ভারতের, এই আলাপ তিনি কিছুদিন আগেও করেছেন। এগুলো সবকিছু আমরা যদি একত্র করে, এটাও ডক্টর ইউনূসের উপরে তীব্র চাপ দেওয়ার মতোই যে মানে তোমার সাথে আমাদের আর ভালো কোনো সম্পর্ক এবং এনগেজমেন্ট হবে না, এই বার্তা দিয়ে দেয়া। এই সব কিছু কখন ঘটছে? যখন আমাদের প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে খুবই লিবারেল, খুবই আশাপ্রদ ধরনের একটা আশাবাদ দেখিয়েছেন, খুবই লিবারেল আশাবাদ, মানে এতটা আশাবাদ দেখানোর কথা ছিল না, যেটাকে আমরা কূটনৈতিক ভাষায় এভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছি যে তিনি ডিএসকালেট করতে চেয়েছেন। কিন্তু ভারত এই বার্তা আসলে দিয়ে দিল জাস্ট তার এই ইন্টারভিউর 2-1 দিনের মধ্যেই, যে তারা আসলে বাংলাদেশের সাথে, অন্তত এই সরকারের সাথে, তাদের ভাষ্য মতে আসলে এই সরকারের সাথেও না, বাংলাদেশের কোন সরকারের সাথে ভারতের একটা ওয়ার্কিং রিলেশনস তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখি না, যদি না তারা প্রায় শেখ হাসিনা না হয়ে ওঠে। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, সেটা যদি বিএনপি যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয়, শেখ হাসিনা দূরে থাকুক, 50% শেখ হাসিনা, 40% শেখ হাসিনা, 30% শেখ হাসিনা হওয়া সম্ভব না। ফলে আমাদের কারো সাথে, কোন সরকারের সাথে এটা সম্ভব কিনা আমি জানি না, মানে ইভেন বিএনপির মতো দল বা অন্য কেউ যদি ক্ষমতায় আসে, সে যদি ভারতের সাথে শেখ হাসিনার অর্ধেক বা কোয়ার্টার হয়েও সুসম্পর্ক রক্ষার চেষ্টা করে, এবং সে যদি নির্বাচনটাকে ম্যানিপুলেট করতে না চায়, সে কিন্তু আর নির্বাচিত হবে না। সুতরাং আমরা ভারতের সাথে দীর্ঘমেয়াদে একটা খারাপ ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি, এবং বলা বাহুল্য এটা তাদের দায় পুরোপুরি। 15 বছর এই দেশটাকে, গণতন্ত্রকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে, সবকিছুকে, আমাদের জীবনকে ধ্বংস করার পরও ভারতের মতো এই দানব রাষ্ট্রটার এখনো বোধোদয় হয়নি। এখনো সে একই রকম আচরণ চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। আমরা অন্তত একটা জায়গায় আমি আশা করি, এই সরকার তো বটে, ভবিষ্যতের যে সরকার আসবে তার প্রতিও আমাদের এই তীব্র চাপ জারি থাকতে হবে। কোনোভাবেই ভারতের সামনে মাথা নত করা যাবে না। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় সমালোচনা বহু জায়গায়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শোনেন, সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।